ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করব, সবাই জয়েন করলে তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা মেয়েরা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। প্রথমে হিউম্যানিটিজের মেয়েরা তোমরা আমাকে অ্যাটেন্ডেন্স দাও, তোমাদের রোল বলো, মুখে বলবে। হিউম্যানিটিজ গ্রুপের কেউ আছো? 6। এরপর 26। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিউম্যানিটিজ 6, 26। আর কেউ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিউম্যানিটিজ আর নেই? 2 জন? মিস আমি 4। 4। আচ্ছা, বিজনেস স্টাডিজ তোমরা বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজনেস স্টাডিজ এর রোল বলো, কারা আছো? রোল 3। মিস রোল 3। 3। আর মিস রোল 6। 6। রোল 28। 28। হ্যাঁ 28। মিস আর রোল 15। 15। রোল 15। হ্যাঁ 15 দিয়েছি। 20। 20। 16। 16। আর কেউ বিজনেস থেকে? বিজনেস থেকে মনে হচ্ছে আর কেউ নেই। এবার সায়েন্স থেকে বলো। 1। 1। এরপর মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2। সায়েন্স 2। সায়েন্সে 1 থেকে 10। 10। আচ্ছা 11 মিস, সরি 11। মিস 4। 11। 4। আর কেউ? 13। 13। মিস 13। হ্যাঁ 13 দিয়েছি। 37। 37। ওকে। আর কেউ? সায়েন্স আর কেউ বাকি আছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সায়েন্স কেউ বাকি আছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি রোল হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ আর সায়েন্স 3টাই নিয়ে ফেলেছি। কেউ কি বাকি আছো বলার? যদি বাকি থাকো তাহলে ক্লাসের মিস আমি হিউম্যানিটিস এর 3। 3। মিস আমি হিউম্যানিটিস এর 5। 5। আর কেউ? আর কেউ বোধহয় নেই। যারা পরে জয়েন করবে তারা পরে আমাকে ক্লাসের শেষে রোল নাম্বারটা দিয়ে দিও। তো তোমাদের মধ্যে অনুরোধ এসেছিল একটা কবিতা আলোচনা করার। সেই কবিতাটা আমরা আলোচনা করতে যাচ্ছি।
সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি মিস, দেখতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট ছিল যে আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটির যেন আমরা একটু আলোচনা আরেকবার করি। তো আমরা যাচ্ছি সেই আলোচনায়। কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি আহসান হাবীব। এখানে কবি পরিচিতিতে আহসান হাবীবের সংক্ষিপ্ত জীবন আছে, জীবন পরিচিতি, তার জন্মস্থান, তার কর্মজীবন, পেশা, তার যে প্রথম কাব্যগ্রন্থের নাম সহ অন্যান্য কাব্যগ্রন্থের নাম, ছোটদের জন্য লেখা বইয়ের নাম, কিশোর উপন্যাস, তারপর তিনি কোন কোন পুরস্কার অর্জন করেছেন এবং কোথায় কি কত তারিখে তিনি মৃত্যুবরণ করেন। এই সমস্ত তথ্যগুলো, সমস্ত যতগুলো কবিতা তোমাদের পাঠ্য আছে সবগুলো কবিতারই কবি পরিচিতি, পাঠ পরিচিতি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো তোমরা এই অংশটুকু পড়ে নেবে। আমি কবিতা আলোচনার আগে একটু পাঠ পরিচিতিটা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এখান থেকে আমরা কবিতার মূল ভাব সম্পর্কে জানতে পারবো। পাঠ ম্যাডাম পরিচিতি। অনেকে করতে পারছে না, একটু একসেপ্ট করেন। যারা যারা রিকোয়েস্ট আমার কাছে আসছে এখানে, আমি সবাইকে একসেপ্ট করে দিচ্ছি। ওদেরকে বলো ট্রাই করতে। আমি অবশ্যই সবাইকে নিব। জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক, এর সবকিছুই তার মনে হয় কত চেনা, কত জানা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হবে আমাদের। এই কবিতায় সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করছেন তিনি কোনো আগন্তুক নন। তিনি যেমন ওই আসমান জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙাকে চেনেন, তেমনি তারাও তাকে চেনে। পাখি, কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয়, তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। তিনি কদম আলী, জমিলার মার মতো মানুষের চিরচেনা স্বজন। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে, শরীরে। ধানক্ষেত আর ধু ধু নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাঁধা। এই হচ্ছে তার অস্তিত্ব, এই হচ্ছে মানব জীবন, জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত। এখানে আমরা একটু গোছানো অবস্থায় এই কবিতার মূল ভাব বা মূল বক্তব্যটা দেখলাম। এবার আমরা কবিতার চরণ ধরে ধরে একটু আলোচনা করব। প্রথমে আমরা কবিতাটি পাঠ করি। আমি কোনো আগন্তুক নই, লিখেছেন কবি আহসান হাবীব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি শাবনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদম আলী, তার ক্লান্ত চোখের আঁধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। এই হচ্ছে আমাদের কবিতা।
আমরা এখন কবিতাটির একটু বিস্তারিত ব্যাখ্যায় যাই। কবি বলছেন যে কবি এই দেশেরই সন্তান, কবি এই দেশেরই সন্তান, এখানেই তিনি আছেন, এখানেই তিনি ছিলেন এবং তিনি বারবার নিজেকে বলছেন যে তিনি কোনো আগন্তুক নন, তিনি কোনো অভ্যাগত নন। আগন্তুক মানে কি কেউ কি বলতে পারো আমাকে? তোমরা তো আগেও পড়েছো এই কবিতাটা, কেউ কি আগন্তুক শব্দের অর্থ বলতে পারবে? অপরিচিত কেউ। বহিরাগত। হ্যাঁ, বহিরাগত, এই এই অর্থটাই সবচেয়ে সুন্দর, যে বহিরাগত। অর্থাৎ কবি এই দেশে আগে থেকেই ছিলেন, তিনি বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে বহিরাগত হিসেবে এখানে আসেননি। ঠিক আছে, কবি বলছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। তিনি যে আগন্তুক নন, তিনি যে অভ্যাগত নন, অভ্যাগত মানে হচ্ছে নিমন্ত্রিত, নিমন্ত্রিত অতিথি। তিনি যে এই দেশেই ছিলেন, সবসময় এই দেশেরই মানুষ তিনি, তার জন্য তিনি সাক্ষী, সাক্ষীদের উপস্থাপন করছেন। কাকে কাকে সাক্ষী হিসেবে তিনি মানছেন? প্রথমে আছে আসমানের তারা, তিনি প্রকৃতিকে যেমন সাক্ষী হিসেবে রেখেছেন, তেমনি এই দেশের মানুষকেও সাক্ষী হিসেবে রেখেছেন। যেমন জমিলার মা, এরকম একটি চরিত্র, আরো একটি পুরুষ চরিত্র আছে, সেখানে আমরা পরে যাব। তো প্রথমে তিনি প্রকৃতিকে সাক্ষী হিসেবে দেখছেন, আসমানের তারা সাক্ষী, আরো সাক্ষী এই জমিনের ফুল, আমাদের দেশে মাঠে ঘাটে ফুটে থাকা ফুল, তারা সাক্ষী যে কবি এ দেশেরই মানুষ, তিনি কোনো আগন্তুক নন। নিশিরাতের বাঁশবাগান, বাঁশবাগান সাক্ষী আছে। তারপর আছে বিস্তর, বিস্তর মানে প্রচুর, এই যে ঝাঁক বেঁধে গ্রামে জোনাকি পোকা উড়ে বেড়ায়, তোমরা আশা করি জোনাকি পোকা চেনো, দেখেছো কখনো? সেই ঝাঁক বাঁধা এই যে অসংখ্য জোনাকি পোকা, সেই জোনাকি সাক্ষী। সাক্ষী জারুল জামরুল, জারুল জামরুল হচ্ছে গাছ, জারুল একটা গাছ, জামরুল আরেকটা গাছ, গাছের নাম। এই জারুল গাছ জামরুল গাছ সাক্ষী যে কবি এই দেশের মানুষ। সাক্ষী পুবের পুকুর, এই গ্রাম বাংলায় যে পুকুর আছে। তারপর আছে ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা, মাছরাঙা এক প্রকার পাখি, সেই পাখি মাছ শিকার করে। তো মাছরাঙা যখন ডুমুরের ডালে বসে স্থির দৃষ্টি দিয়ে রাখে পানির দিকে মাছ শিকারের জন্য, সেই মাছরাঙাও সাক্ষী আছে যে কবি এই দেশের মানুষ, কবি কোনো আগন্তুক নন। তিনি বলছেন আমি কোনো অভ্যাগত নই, আমি কোথাও থেকে নিমন্ত্রিত হয়েও আসিনি, আমি আগন্তুক নই। তিনি প্রথমে বলছেন আমি আগন্তুক নই, তার কবিতার নামেই তিনি বলছেন, আবার বলছেন যে আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো দেশ থেকে নিমন্ত্রিত হয়ে এই দেশে আসিনি। খোদার কসম, এবার তিনি সৃষ্টিকর্তাকে কসম দিয়ে বলছেন যে খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো ভিন্ন দেশ থেকে পথিক হিসেবে এই দেশে আসিনি, আমি কোনো আগন্তুক নই। কবি আবার বলছেন আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি কোনো অপরিচিত বহিরাগত কেউ নই, আমি এখানেই ছিলাম, আমি শাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। কবি বলছেন যে কবির শাপনিক নিয়মে এখানেই থাকি কথাটা এরকম যে কবি যেমন জাগ্রত অবস্থায় এদেশের সাথে নিজের আত্মার সম্পর্ক অনুভব করেন, কবি যখন স্বপ্নের ঘোরে থাকেন তখনও কবি এই দেশের সাথেই তার আত্মার সম্পর্ক, আত্মার টান অনুভব করেন। এখানে থাকার নামই সর্বত্রই থাকা, সারা দেশে, সারা দেশেই যেন কবির অস্তিত্ব, সারা দেশটাই যেন কবির অস্তিত্বের সাথে মিশে আছে, সারা দেশেই যেন কবি তার নিজের অস্তিত্ব খুঁজে পান। কবি আবার বলছেন আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। এখন কবিকে কারা কারা চেনে? কবিকে চেনে খর রৌদ্র মানে প্রখর রৌদ্র, খুব কড়া রোদ, জলজ বাতাস মানে নদীর পার থেকে উড়ে আসা বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা, বিকেলে যখন পাখিরা নিড়ে ফেরে ক্লান্ত শরীরে, সেই পাখিরাও কবিকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। আত্মীয় নই মানে হচ্ছে আমরা নিজেদের বাসায় নিজেদের বাবা মা ভাই বোন এই পরিবার নিয়ে থাকি, আর আমাদের আত্মীয় স্বজন যারা তারা আমাদের থেকে একটু দূরে থাকে। তো এইরকম কবি বলছেন যে আমি এই দেশেরই মানুষ, আমি এই দেশের আত্মীয়ের পর্যায়ের কেউ নই, আমি এই দেশেরই
সন্তান। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির। এরপরে সাক্ষী কে আছে? কার্তিকের ধানের মঞ্জুরি। ধানের মঞ্জুরি মানে ধানের শীষ। সেই ধানের শীষ কার্তিকে যখন ধানের শীষ থাকে, সেই শীষ কার্তিকের সেই ধানের শীষ কবিকে সাক্ষ্য দেবে যে কবি এই দেশের মানুষ। সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির। সেই পাতার উপরে যখন শিশির বিন্দু পড়ে এবং শিশির বিন্দু টলমল করে, সেই টলমল শিশিরটাও কবির এই দেশের সাথে সম্পর্কের সাক্ষী। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দা এক ধরনের গাছ। এই জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া মানে হচ্ছে জ্যোৎস্নার আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন মনে হয় জ্যোৎস্না যেন চাদর বিছিয়ে দিয়েছে। সেই জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দা গাছের ছায়াও কবির পরিচিতজন, কবির সাক্ষী। অকাল বার্ধক্যে নত কদম আলী, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। কবি বলছেন অকাল বার্ধক্যে নত কদম আলী। কদম আলী আমাদের গ্রাম বাংলারই যে মানুষজন, তাদের একজন প্রতিনিধি, একটা কাল্পনিক চরিত্র। এই আমাদের গ্রাম বাংলার যে জনসাধারণ, তাদেরই একজন সাধারণ মানুষের উদাহরণ বা প্রতিনিধি। অকাল বার্ধক্যে মানে যার বৃদ্ধ হওয়ার বয়স হয়নি, অকালে বার্ধক্য এসে গেছে, সেই অকাল বার্ধক্যে নত, অকাল বার্ধক্যে কাবু একজন মানুষ কদম আলী, তার যে ক্লান্ত চোখের আধার, সেই কদম আলীকে কবি চেনেন। কারণ কবি বলছেন আমি তার চিরচেনা স্বজন একজন। কবি এই দেশের মানুষের স্বজন, তাই তিনি কদম আলীকে চেনেন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। জমিলার মা হচ্ছে একজন এমন একজন মানুষ যিনি আমাদের দেশের একদম হতদরিদ্র যে জনগোষ্ঠী, তাদের একটি উদাহরণ। এই হতদরিদ্র যাদের দুবেলা খাওয়া ঠিক মতো জোটে না, তাদের রান্নাঘর তো ভরা থাকবে না, তাদের রান্নাঘর শূন্য থাকে, খা খা করে তাদের রান্নাঘর, তারা নিয়মিত খেতে পায় না, তাই তাদের থালা থাকে শুকনো। এই যে জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সবই কবি চেনেন। যেহেতু তিনি এই দেশেরই মানুষ, এই দেশে তিনি আগন্তুক নন, অভ্যাগত নন, তিনি সবসময় এখানেই ছিলেন, এখানেই আছেন, তাই জমিলার মা এবং জমিলার মার মতো যে অনেক দরিদ্র মানুষ আছে আমাদের দেশে, তাদেরকে তিনি চেনেন এবং তারাও কবিকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। তোমরা লাঙল কতজন দেখেছো জানি না। নৌকার যে বৈঠা, বহু বছর ধরে বৈঠা দিয়ে যখন নৌকা বাওয়া হয়, তারপর লাঙলে যখন বছরের পর বছর ওই লাঙল ধরে ধরে যখন চাষ করা হয়, তখন সেই মাঝির এবং সেই কৃষকের হাত বসে যায় ওই লাঙলের মধ্যে, ওই বৈঠার মধ্যে, মানে হাতের একটা ছাপ পড়ে, ছাপটা গভীর হয়। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে ওখানে হাতের ছাপ বসে এবং ছাপটা গভীর হয়। সেখানে কবি বলছেন যে এই বৈঠায়, এই লাঙলে যদি আমরা কেউ হাত রাখি, দেখবো সেইখানেও কবির হাতের স্পর্শ লেগে আছে। অর্থাৎ এই কৃষক, এই মাঝি, এদের সাথেও কবির সম্পর্কটা এত গভীর যে তাদের যে বৈঠা, তাদের যে লাঙল, সেখানেও আমরা যদি স্পর্শ করি, কবির স্পর্শ আমরা পাবো। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবি যখন এই দেশের মাটি দিয়ে হেঁটে গেছেন, তখন এই দেশের মাটির সুবাস, এই স্নিগ্ধ মাটির সুবাস কবির শরীরে লেগে গেছে। আবার মাটিতেও লেগে গেছে কবির গায়ের গন্ধ। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। কবি এ সমস্ত উদাহরণ দিয়ে, এই যে এত সাক্ষী, এত প্রকৃতির উদাহরণ, এত মানুষের সাক্ষী, এই সব কিছু দিয়ে কবি বলছেন আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই, আমি বাইরে থেকে আসিনি, আমি এদেশেই ছিলাম, আমি এদেশের সন্তান। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। এই চিত্রটা আমাদের গ্রামে খুব পরিচিত। যখন মাঠের পর মাঠ ধানের ক্ষেত থাকে, তো ধানের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার জন্য আল রাখা হয়, যেটাকে আলপথ বলে। আলপথ, তোমরাও নিশ্চয়ই সেই আলপথ দিয়ে হেঁটে গেছো।
তো কবি বলছেন দুপাশে যখন ধানের ক্ষেত থাকে, মাঝখানে যে সরু পথ, আলপথ, মাঝখানে সরু পথ থাকে, সামনে একটা নদী আছে, সেই নদীর ধুধু কিনারটা, সেই কিনার, সেই দুপাশে ধানের ক্ষেত, সেই আলপথ, সরু পথ সবই কবির অস্তিত্বে গেঁথে আছে, কবির অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। কবি নিজেকে এখানে অবোধ বালক বলছেন। অবোধ মানে যে কিছু বোঝে না, বুঝহীন, অবুঝ। তো একটা বালক যেমন অনেক কিছুই বোঝে না, সে অবোধ থাকে, কবি নিজেকে মনে করেন যে তিনিও একজন মুগ্ধ অবোধ বালক। মুগ্ধ হয়েছেন তিনি দেশকে ভালোবেসে, তিনি মুগ্ধ দেশের প্রকৃতিতে তিনি মুগ্ধ, তিনি দেশের জনসাধারণ যে এখানে বসবাসকারী যে মানুষজন, তাদের ভালোবাসায় তিনি মুগ্ধ, তাদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক, চিরচেনা স্বজন, এই সমস্ত কিছুতে কবি নিজেকে মনে করেন তিনি একজন মুগ্ধ বালক। এবং যখন দেশের কথা আসে, দেশের মানুষের কথা আসে, দেশের প্রকৃতির কথা আসে, তখন কবি একটি বালকের মতোই অবোধ হয়ে যান। তিনি আর কিছুই বুঝতে চান না, তার সমগ্র চিন্তা চেতনায় শুধু এই দেশ, এই দেশের প্রকৃতি, এই দেশের মানুষ। এই হচ্ছে আমাদের এই কবিতার মূল বক্তব্য এবং বিস্তারিত আলোচনা। এবারে তোমরা যেটা করবে তা হলো তোমরা এই শব্দার্থ টিকাগুলো সবাই পড়বে। আমিও এই জিনিসগুলো বলে দিয়েছি তোমাদের, যে শব্দার্থগুলো কি কি এবং কোন বাক্যের কি অর্থ। আমরা পাঠ পরিচিতিও আলোচনা করেছি, কবি পরিচিতিটা থেকে কি কি পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। কবি পরিচিতিটা খুব ভালো মতো পড়বে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এবারে আমাদের ক্লাসের সময় প্রায় শেষ দিকে, তোমরা যারা অ্যাটেন্ডেন্স দাওনি, আমি আরেকবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, অনেকেই পরে জয়েন করেছো। হিউম্যানিটিস থেকে কে আছো? হিউম্যানিটিস থেকে অ্যাটেন্ডেন্স দাও। হিউম্যানিটিস কে? রোল 6। হিউম্যানিটিস রোল 6 দিয়েছি তো, তুমি প্রথমেই দিয়েছো। শুনতে পাচ্ছি না তোমার কথা, জোরে বলো। রোল 2 কোন সেকশন? হিউম্যানিটিস রোল 2, ঠিক আছে। সোনিয়া আলম, তুমি বারবার মিউট থেকে আনমিউট করছো কেন? আচ্ছা, হিউম্যানিটিসের কেউ বাকি আছো? মিস 4। হিউম্যানিটিস 4 দিয়েছি। মিস 8। ঠিক আছে, জি মিস। ঠিক আছে। এরপর বিজনেস স্টাডিজ। ম্যাম রোল 1। বিজনেস থেকে রোল 1। আচ্ছা, আর কি? মিস 22। শুনতে পাইনি। 22। আচ্ছা, বিজনেসের 22। বিজনেস থেকে আর কেউ আছো? বিজনেস থেকে নেই। সায়েন্স থেকে কে আছো? মিস 15। তুমি সায়েন্সের? মিস আমি সায়েন্সের। আচ্ছা, ম্যাডাম সায়েন্সের। বিজনেসের রোল 8 আছে। বিজনেসের 8। মিস আচ্ছা, আমি 42। না মিস আমি 42। ম্যাম বিজনেসের 19, সরি 27। 42 কোন? দাঁড়াও। 42 কোন সেকশন? 42 কোন সেকশনের? সায়েন্স ম্যাডাম, সায়েন্স। সায়েন্স। আচ্ছা, এবার বলো। আমি সায়েন্সের 49। সায়েন্সের 49। ম্যাডাম সায়েন্সের 15। সায়েন্সের 15। আচ্ছা, আর কি আছো বাকি? মিস সায়েন্সের 33। সায়েন্সের 33। সায়েন্সের 33। আর কে আছো? ম্যাম বিজনেসের রোল 8 দিচ্ছেন। ম্যাম রোল 28। রোল ম্যাম রোল 28। 27। 27 কোন সেকশন? বিজনেস। ম্যাম বিজনেস, জি বিজনেসের 8 জি দিয়েছি। আর কেউ আছো? কেউ বাদ আছো রোল দেয়া থেকে?
বিজনেসে 28। বিজনেসের 28 দিয়েছি। আচ্ছা, মনে হচ্ছে আর কেউ তোমরা বাকি নেই। বাকি কি মিস আছো? সায়েন্সের 15 দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। যারা একবার দিয়েছো তাদের আর বলার দরকার নেই, যারা মিস করেছো তারা শুধু বলো। আচ্ছা, তো আমরা আজকে শেষ করলাম। আমি কোনো আগন্তুক নেই এই কবিতাটি। তোমাদের নেক্সট ক্লাসে তোমরা কি আলোচনা মানে রিভিশন করতে চাও সেটা আমাকে জানাও। মিস প্রকাশ বন্ধু, জোরে বলো। মিস প্রকাশ বন্ধু। আচ্ছা, সবাই কি এটাই চাচ্ছ? তাহলে আমি এটাই আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে মেয়েরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। কারো কি আজকের কবিতার উপর কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি মিস বুঝতে পেরেছি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সকলে ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।